আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটা নিউজের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে। এবং যেমনটা আগে জানিয়েছি, আজ আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র। তবে তিনি স্টুডিওতে নেই, আজ আছেন তিনি রাজশাহীতে, এবং সেখান থেকে আমরা সংযুক্ত হচ্ছি তার সঙ্গে, এবং তার সঙ্গে কথা বলবো খেলাধুলার জগতের বিভিন্ন বিষয় নিয়ে। তার বিশ্লেষণও আমরা জানার চেষ্টা করব তার কাছ থেকে। প্রথমেই একটু স্বাগত জানাতে চাই উৎপল শুভ্র, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নিউজ গ্যালারিতে। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার কথা শুনতে পাচ্ছি, এবং একটা নতুন অভিজ্ঞতাও হচ্ছে, কারণ সবসময় আপনি আমার সামনাসামনি থাকেন, মুখোমুখি থাকি। আজকে আমরা দুজন অনেক দূরে। জি, কিন্তু আমরা নিশ্চয়ই একটু আলোচনা শুরু করতে চাই, বিশেষ করে সবচেয়ে বড় খবর যে আগামী 24, 25 এবং 27 জানুয়ারি পাকিস্তানে 3টি টি-20 খেলতে, 3 ম্যাচের যে টি-20 সিরিজ খেলতে পাকিস্তান সফরে গেছে বাংলাদেশ। এবং আমাদের জানা তথ্য মতে যে আর অল্প কিছুক্ষণের মধ্যেই লাহোরে পৌঁছাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবং এই সফরে যাওয়ার আগে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকান কোচ রাসেল ডোমিঙ্গো এবং আকরাম খান এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বেশ কয়েকজন খেলোয়াড় বেশ কিছু কথা বলেছেন, বিশেষ করে সফরকে নিয়ে। যেমন কেউ কেউ বলেছেন যে কোনো টেনশন নেই, আমরা জিততে চাই। তারা কি বলেছেন তার কিছু অংশ দেখে এসে তারপর একটু আমরা আলোচনা শুরু করি। কম সময় পেয়েছে প্লেয়াররা মেন্টালি আপনার প্রিপারেশনের জন্য, বাট তারপরে যে সব মানে প্রায় 99% প্লেয়াররা যাচ্ছে, অফিসিয়ালরা যাচ্ছে। তো ইনশাল্লাহ আশা করছি পাকিস্তান খুব ভালো একটা অ্যাটমসফিয়ার ক্রিকেটের জন্য, ওখানে প্রচুর ক্রিকেট আমরা খেলেছি। তো যদি আমরা টিম ওয়াইজ খেলতে পারি তো ইনশাল্লাহ পারফরমেন্সটা ভালো হবে। বোর্ড তো আমাদেরকে সেভ করে পাঠাবে, তো ওই কোনো টেনশন নাই। মানে ভালো খেলে দেশে ফিরতে পারি, যেন ভালো একটা কিছু নিয়ে ফিরতে পারি, এটাই। প্রত্যেকটা ম্যাচের সিচুয়েশন এক এক রকম, এক এক ম্যাচ এক এক রকম আসবে। তো চেষ্টা করবো যে এই সিচুয়েশনেই আমি নিজের বেস্টটা দিব। যাচ্ছি আমরা দুজন সিনিয়র প্লেয়ার নাই, থাকলে অবশ্যই ভালো হতো। তো অবশ্যই রেসপন্সিবল ভাবে খেলতে হবে। তা যতটুকু আসবে চেষ্টা করবো ওইভাবে খেলার জন্য। উৎপল শুভ্র, আমরা শুনছিলাম আকরাম খান এবং বেশ কয়েকজন খেলোয়াড় বেশ কিছু কথা বলেছেন। কেমন করবে বাংলাদেশ অথবা কেমন খেলবে বলে ধারণা করছেন? আমার খুব সুবিধা হতো যদি আপনি আকরাম খান, শফিউল যারা কথা বললেন এখানে, জি, আমি সামনে একটা টেলিভিশন আছে, আমি তাদের ছবি দেখেছি, তারা কথা বলেছেন, তাদের ঠোঁট নড়তে দেখেছি, মানে মূকাভিনয়ের মতো দেখেছি। আসলে আমি তাদের কথাগুলো আমি শুনতে পাই। আচ্ছা, আমি যদি একটু বলতেন। জি, আমি যদি একটু বলি উৎপল শুভ্র, যেমন আকরাম খান বলেছেন অনেক কম সময় পেয়েছি ক্রিকেটারদের প্রস্তুতির জন্য, অর্থাৎ প্রস্তুতি তেমন একটা হয়নি তিনি বলেছেন। শফিউল ইসলাম বলেছেন যে ভালো একটি খেলা উপহার দিতে চাই আমরা। এবং আমরা দেখছিলাম যে আরেকজন খেলোয়াড় তিনি বলেছেন যে সিনিয়র সৌম্য সরকার, তিনি বলেছেন যে সিনিয়ররা আসলে দলে কম থাকলে ভালো হতো, কিন্তু এখন আমার উপরে অনেক বেশি দায়িত্ব, রেসপন্সিবিলিটি নিয়েই আমি খেলবো। একটা একটা করে বলি, যদি আকরাম খানের কথা বলি, যে কোনো সফর অনিশ্চয়তায় ঘেরা ছিল, যেখানে সফরটা আদৌ হবে কি হবে না, বাংলাদেশ দল যাবে কি যাবে না, এটা নিয়ে ঘোর একটা অনিশ্চয়তা ছিল কিছুদিন আগ পর্যন্ত। তো সেটা স্বাভাবিকভাবেই খেলোয়াড়দের শুধুমাত্র ব্যাটে বলের প্রস্তুতি আমি বলবো না, মানসিক প্রস্তুতিতেও একটা বড় সমস্যা তৈরি করে। তবে একই সঙ্গে আবার এটাও সত্যি যে কি হয় আসলে ন্যাশনাল টিমে, এটা তো ফুটবল খেলা না। ফুটবলে যখন আপনার একটা টিম কম্বিনেশনের ব্যাপার থাকে, পারস্পরিক বোঝাপড়াটা খুব ইম্পর্টেন্ট। ক্রিকেট দলীয় খেলা হয়েও শেষ পর্যন্ত কিন্তু এটা ইন্ডিভিজুয়াল খেলাই। কাজে এখানে 11 জন খেলো থাকবে, এটা সবসময় যে একজনের সঙ্গে ফাইনালি গিয়ে দল হয়ে খেলতে হয়। কিন্তু আপনি যখন ব্যাটিং করবেন আসলে আপনি ব্যাটসম্যান, আপনি যখন বোলিং করবেন আপনি আপনার বলটা করবেন। তো যে কারণে খেলোয়াড়রা যেহেতু সবাই বিপিএল এর মধ্যেই ছিল, তো ওইটাকে আমি খুব বড় করে দেখছি না, আমি মানসিক প্রস্তুতিটাকে বড় করে দেখি। কারণ সফর চূড়ান্ত হওয়ার হয়েছে মাত্র, বলতে গেলে সফর শুরু হওয়ার মাত্র কয়েকদিন আগে। তো আগের রাতেও হয়তো তারা জানতেন না আমরা পাকিস্তানে যাব কি যাব না, সেটার কারণে এই জায়গাটাতে একটাই থাকতে পারে। এছাড়া আমি মনে করি যে ব্যাটে বলের প্রস্তুতিতে কোনো সমস্যার কথা না। আর সৌম্য সরকার যেটা বলেছেন, আমি মনে করি যে হাই টাইম যে সৌম্য তার পটেনশিয়াল অনুযায়ী খেলা শুরু করুক। কারণ সৌম্য, যদি বলি আমি পটেনশিয়াল এই কারণে বলছি যে সৌম্যর প্রতিভা নিয়ে কোনো সন্দেহ নেই, অবিশ্বাস্য ট্যালেন্ট। মানে এই ধরনের ট্যালেন্ট সবসময় সব দেশের ক্রিকেটে সবসময় আসে না, কিন্তু সৌম্য সে
করতে পেরেছেন। মাঝে মধ্যে আমরা সেটা ঝলক দেখেছি এবং ঝলক দেখার পরে লম্বা একটা সময় আমাদের আফসোসে কেটেছে। সৌম্যর কাছ থেকে আমরা সেই ধারাবাহিকতাটা পাইনি। আহমদুল্লাহ এরপর কার কাছ থেকে বেশি জিনিস প্রত্যাশা করব, সেটা অবশ্যই সৌম্য, এবং তার ব্যাটিংয়ের কারণে হিজ এ ম্যাচ উইনার। সৌম্য যেদিন খেলবে, তার মতো করে খেলবে, সেদিন আসলে খুব ডিফিকাল্ট টু স্টপ হিম। তাই মনে করি এই সফরে আমি যদি আমার কথা যদি বলেন, ন্যাচারালি আমি তামিমের দিকেও খুব আগ্রহ করে তাকিয়ে থাকবো, কারণ তামিম অনেকদিন ব্রেক নেওয়ার পরে বিপিএলে ফিরে এসেছেন। সেই পুরনো তামিমকে আমরা দেখতে পাইনি। তামিম রান করেছেন ঠিকই, কিন্তু তামিমের হয়তো দল থেকে রোলটা তার ডিফারেন্ট ছিল। তিনি হয়তো ইচ্ছা করেই তার খেলাটা একটু বদলেছেন, সেটা ইচ্ছা করেই বদলেছেন নাকি তিনি চাইলেও আর আগের মতো সেই ঝড় তুলতে পারেন না, সেটা কোনটা ঠিক সেটা আমরা এই সফরে জানতে পারবো। এই কারণে তামিমের দিকে আমার একটা বাড়তি চোখ থাকবে। তবে সত্যিকার অর্থে যদি বলি, বাংলাদেশের কোনো ব্যাটসম্যান চড়ে বসবে যে করতে হয়, সেটা অবশ্যই সম্ভব। ওর ট্যালেন্ট হচ্ছে ওইরকম এক্সাইটিং ট্যালেন্ট। আর শফিউল যেটা বলেছেন, সেটা তো আসলে বাংলাদেশ দল যেহেতু যাচ্ছে শেষ পর্যন্ত, এবং কালকেই আমরা আলাপ করছিলাম এটা যে পাকিস্তান টি-20 র্যাঙ্কিং নাম্বার 1 দল হতে পারে, কিন্তু পাকিস্তানের সাম্প্রতিক ফর্ম খুব খারাপ। আপনি গত 10টা ম্যাচের কথা বলছিলাম, যে গত 10টা ম্যাচে একটা নো রেজাল্ট ছিল, বাকি 9টা ম্যাচ যদি যেগুলো রেজাল্ট হয়েছে, পাকিস্তান মাত্র একটা ম্যাচ জিতেছে। তারপরেও তারা, এর আগে তাদের পারফরমেন্সটা এত ভালো ছিল, এটার পরেও তারা কিন্তু ওয়ার্ল্ডের নাম্বার 1 টিম, মানে আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী, র্যাঙ্কিং এর কথা যদি আপনি বলেন, তো সেদিক থেকে বললে যে 1 নম্বর আর 9 নম্বর, কিন্তু মাঠে আসলে এসব হিসাব সবসময় খাটে না, যেটা ইন্ডিয়া টুরে প্রমাণিত হয়েছে। সবকিছু মিলে আমি মনে করি যে এক্সাইটিং সিরিজই হবে। এবং পাকিস্তানে যে খুব লম্বা সময় পেয়েছে প্রস্তুতি, সেটাই মনে করি না। পাকিস্তানে জানতো না সিরিজটা হবে কি হবে না। এখানে পরশু একটা ম্যাচ, আর পরের দিন একটা ম্যাচ, মাঝখানে একদিন গ্যাপ, তারপরেই খেলা। টি-20 যদিও 3 ঘন্টা 3.5 ঘন্টার খেলা। তারপরে আমি মনে করি যে 4 দিনে 3টা ম্যাচ, এর সঙ্গে এই ভ্রমণটা একটা ভালো হয়েছে। 4-8 প্লেনে বাংলাদেশ দল গিয়েছে, যেটা বললেন আপনি, 8টায় রওনা হয়েছে, 3.5 ঘন্টার ফ্লাইট। তো কিন্তু মাঝখানে কিন্তু বিশ্রামের জন্য একটা দিনই সময় পাবে বাংলাদেশ। এবং বাংলাদেশ পাকিস্তানে যায়নি আজকে প্রায় 1 যুগ। এবং এই দল যদি বলেন, তামিম এবং মাহমুদুল্লাহ ছাড়া আর কারোরই পাকিস্তানে খেলার অভিজ্ঞতা নেই। এই দিক দিয়ে হয়তো বাংলাদেশ একটু পিছিয়ে থাকবে। মাহমুদ, আমার বলার শেষ। জি হ্যাঁ, আরেকটা ব্যাপার উৎপল শুভ্র, সেটি হচ্ছে যে কেউ কেউ বলছেন যে আসলে টি-20 সিরিজ দিয়েও যদিও শুরু হচ্ছে বাংলাদেশের পাকিস্তান সফর, দু একটা প্রস্তুতি ম্যাচ থাকলে কি একটু ভালো হতো না? এটা তো মাহমুদ আসলে প্রশ্নটা আপনি করলেন, উত্তরটা আপনি জানেন। সেটা হচ্ছে যে এই সফরটা যত সংক্ষিপ্ত করা যায় সেই চেষ্টা করা হয়েছে। নাহলে তো আসলে আজকে রাত 11:30টায় পৌঁছার পরে মাঝখানে একদিন, নর্মালি কি হয়, দলগুলো পরের দিন একটা জাস্ট একটা রিকভারি সেশন করে, হয়তো সুইমিং করে, একটু রিল্যাক্স করে, তারপরের দিন থেকে প্র্যাকটিস করে। বাংলাদেশে যেটা হবে, কালকেই একটা মাত্র প্র্যাকটিস সেশন পাবে, পরশুদিন ম্যাচ। তার মানে হয়েছে যে আসলে দেখবেন আপনি পুরো ট্যুরের যদি সূচিটা দেখেন, যে এখানে 3টা ম্যাচ 4 দিনে, একটা দিন মাঝখানে, 5 দিনে বাংলাদেশ 3টা ম্যাচ খেলতে গিয়েছে। টেস্ট ম্যাচের সময় কিন্তু একই ঘটনা হবে, একদিন আগে যাবে, মাঝখানে একদিন, তারপরে 5 দিন টেস্ট ম্যাচ। প্রস্তুতি ম্যাচ খেললে অবশ্যই সুবিধা হতো, মানে সেটা সুবিধা হতো, এটা পাকিস্তানের মাটির সঙ্গে, পাকিস্তানের মাঠের সঙ্গে আবহাওয়া আমি জানি না ঠিক, পাকিস্তানের আমি শুনেছি অনেক ঠান্ডা এখন বাংলাদেশের। তো বাংলাদেশেও গত কিছুদিন আগে যে পরিমাণ ঠান্ডা গিয়েছে, আর রাজশাহীতে এসে আমি বেশ টের পাচ্ছি, বাংলাদেশেও বেশ কিছু জায়গায় অনেক ঠান্ডা আছে এখন, উত্তরবঙ্গের সম্ভবত শৈত্যপ্রবাহই চলছে, কাজে মনে হয় আবহাওয়াতে খুব বেশি পার্থক্য নেই। তারপরেও খেলতে পারলে হয়তো এটা ভালো হতো, কিন্তু সেটা তো আসলে ভেবে লাভ নেই, কারণ এই সফরটা অন্য 10টা সফরের মতো না। এখানে অন্য 10টা সফরে যে আমরা এগুলো প্রত্যাশা করি, সেটা এখানে হবে না, কাজে এটা নিয়ে আক্ষেপ করে কোনো লাভ নেই। আরেকটা বিষয় একটু জানতে চাই, একটু অন্য প্রসঙ্গেই যাই। আমরা আশা করছি যে আসলে বাংলাদেশ ভালো কিছু নিয়ে আসবে পাকিস্তান সফরে। একটু দুঃখিত, অন্য প্রসঙ্গে যেতে চাই, সেটি হচ্ছে যে আজকে সাকিব আল হাসান একটি হেলথ সোপ ব্র্যান্ডের পণ্যদূত হিসেবে আরও 3 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন, এবং বিশেষ করে সেখানে সেই অনুষ্ঠানে তিনি বেশ কিছু কথা বলেছেন, এবং যেই বিজ্ঞাপন, সেই বিজ্ঞাপনেরও আমি যদি একটু কথাটা কোট আনকোট হিসেবে বলি আপনাকে, যে আমি সাকিব আল হাসান, এই 22 গজে আমার ঠিকানা, কঠিন সময় পার করছি, তবে ফিরবো আরো কঠিন হয়ে। এটা কি সাকিব আল হাসানেরই মনের কথা? এটা হচ্ছে মানে আপনাকে যেটা করতে হবে, যে বিজ্ঞাপনী সংস্থাকে সেলুট করতে হবে, যে বিজ্ঞাপনী সংস্থা, আসলে বিজ্ঞাপনী সংস্থা জিনিসটা কি, তারা যে কোনো জিনিস বিপণন করতে জানে। তো ন্যাচারালি যে পরিস্থিতিতে আপনি ধরেন, আপনার হঠাৎ করে দেখা গেল আপনার ডান হাতটা ভেঙে গেছে,
তখন তারা কি বিজ্ঞাপন করবে যে আমার ডান হাত ভেঙে গেছে, বাঁ হাতই যথেষ্ট, বাঁ হাত দিয়ে আমি পৃথিবী উড়িয়ে দিব। তো সাকিবের এই পরিস্থিতির সঙ্গে এই বিজ্ঞাপনটা পুরো মিলিয়ে করা হয়েছে এবং এটা সাকিবের মনের কথা। অবশ্যই সাকিব যেহেতু নিষিদ্ধ আছেন, নিষিদ্ধ থাকা অবস্থায় ক্রিকেটার কি আশা করতে পারেন যে আমি একটা কঠিন সময়ের ভিতর দিয়ে যাচ্ছি, আমি আরও ভালোভাবে ফিরে আসবো, এটা তো ন্যাচারালি তার মনের মধ্যে সেই প্রতিজ্ঞাটা আছে। এখন ধরেন লাইফ বয়ের বিজ্ঞাপন করেছেন সাকিব, এখন যদি সাকিব নর্মাল যে কথাগুলো বলতেন, আমি ওয়ার্ল্ডের 1 নম্বর অলরাউন্ডার ছিলাম, বা আমি আবার 1 নম্বর হব, বা আমি বাংলাদেশের জান সাকিব আল হাসান, এইসব বললে তো লাভ নেই। সবাই জানে যে সাকিব এখন খেলার বাইরে আছেন এবং সেটা একটা ক্রিকেটীয় কারণে না, কারণটা কিন্তু খুবই এক ধরনের গুরুতর কারণ। তো সেই কারণে যে এই সময়ে সাকিবকে যেভাবে প্রজেক্ট করলে মানুষ সবচেয়ে বেশি গ্রহণ করবে, বিজ্ঞাপনী সংস্থা সেই কাজটাই করেছে এবং সেটা সাকিবের সঙ্গে মিলিয়েই করতে হবে, আপনার পরিস্থিতির সঙ্গে মিলিয়েই করতে হবে। আচ্ছা, যদি আমার যেটা খুব যদি সাকিবের এই বিষয়টা, বিজ্ঞাপনী বিষয়গুলো বাদ দিয়ে আমরা যদি এখন একজন ক্রিকেটার সাকিবের বিষয়টা চিন্তা করি, অক্টোবরেই তার নিষেধাজ্ঞা শেষ করে তার ফেরার কথা, এই সময়টাতে আসলে তিনি কিভাবে ফিরবেন বা কি প্রস্তুতি নিচ্ছেন সেটা নিয়েও কিন্তু মানুষের কৌতূহল রয়েছে। এবং বিশেষ করে আমি উৎপল সুব্রা, তিনি বেশ কিছু কথা বলেছেন সাকিব আল হাসান আজ, তিনি কি বলেছেন তা দেখে এসে আমরা একটু দেখে আসি, তারপর একটু আপনার মন্তব্য জানতে চাই। বললাম আমি অনেক কিছু করে আসছি এবং আসার পরে সেটা প্রমাণিত হলো না, সেটার আসলে ফলটা খুব একটা ভালো হবে না কিংবা কেউ অত গ্রহণযোগ্যতাও থাকবে না। সো ওয়েট করেন, যদি ভালোভাবে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সবকিছুরই আনসার আসলে সময়ই বলে দিল। একটা জিনিসের সাথে যখন আপনার অনেক দিনের সম্পৃক্ততা থাকে, সেটা আপনার পছন্দের হোক না পছন্দের হোক, আপনি চান কিংবা না চান আপনি সেটাকে মিস করবেন, এটা খুবই স্বাভাবিক। সো আমার ক্ষেত্রেও ডিফারেন্স কিছু না, তো স্বাভাবিকভাবেই মিস করছি। উৎপল সুব্র, মূল কথা তো যেটা সাকিব বললেন যে খেলাটা তিনি মিস করছেন, সেটা তো স্বাভাবিক, কারণ ক্রিকেটই তার জীবন। মানে যদিও সাকিব আমাকে অনেকবারই বলেছেন যে প্রফেশনাল ক্রিকেটার হবেন, জাতীয় দলে খেলবেন, এই ধরনের স্বপ্ন তার ছিল না। সাকিব কিন্তু বিকেএসপিতে ভর্তি হয়েছেন পরে, একটা ট্যালেন্ট হান্টের মাধ্যমে বিকেএসপিতে এসেছেন। ইভেন বিকেএসপিতে যখন খেলেছেন তখনও তিনি একদম মানে ওয়ার্ল্ডের 1 নম্বর অলরাউন্ডার হওয়ার তো দূরে থাক, জাতীয় দলে খেলবেন এটাও সিরিয়াসলি ভাবেননি বলে তার দাবি। এটা আমাকে বেশ কয়েকবার উনি সাক্ষাৎকারে বলেছেন, তার মিথ্যা বলার কোনো কারণ নেই। কিন্তু এরপরে যদি আপনি দেখেন, সাকিব তো ক্রিকেটই তো সাকিবের সব, ক্রিকেটের বাইরে সাকিবের কী পরিচয়? ক্রিকেটই সাকিবকে নাম, খ্যাতি, টাকা পয়সা সবই দিয়েছে, সব কিছু মিলিয়ে। আর প্লাস শুধুমাত্র এগুলার নেশা, মানে এগুলো তো একটা বড় প্রাপ্তি প্রফেশনাল ক্রিকেটারদের, কিন্তু এগুলার জন্যই তো আর শুধু খেলে না মানুষ, কারণ খেলাটা এনজয় করতে হয়, খেলাটা আনন্দ পেতে হয়। তো সেইটা তো সাকিবের জন্য ন্যাচারালি খুব কষ্টের সময় কাটছে। তবে আমি যেটা সাকিবকে বলবো যে মানে সাকিব খুব ভাগ্যবান এই কারণে, দেখেন সাকিব যে কারণে ব্যান্ড হয়েছেন, যে তিনি বাজিকরদের কাছ থেকে 3 বার প্রস্তাব পেয়েও সেটা তিনি আইসিসি দুর্নীতি দমন কমিশনকে জানান, যেটা কিন্তু এটা এক ধরনের অপরাধ। সেই অপরাধের জন্য তিনি শাস্তি পেয়েছেন, তারটা এরকম না যে ইনজুরির কারণে তিনি খেলতে পারছেন না। তো এই সময় যেটা হয়, ধরেন ডেভিড ওয়ার্নার আর আপনি যদি স্টিভেন স্মিথের ঘটনা দেখেন, তারা বল টেম্পারিংয়ের জন্য নিষিদ্ধ ছিলেন। কিন্তু বল টেম্পারিংটা দেখেন, আপনি যদি অন্যভাবে চিন্তা করেন, বল টেম্পারিং করা তাদের ব্যক্তিগত কোনো স্বার্থের ব্যাপার ছিল না। বল টেম্পারিং করলে তাদের বোলাররা সুবিধা পাবে, দল জিতবে, এই কারণে তারা এটা কাজ করেছিলেন। কিন্তু অস্ট্রেলিয়া কিন্তু জিনিসটাকে ওইভাবে দেখেনি। অস্ট্রেলিয়া কিন্তু তাদেরকে ধিক্কার দিয়েছে এবং তাদেরকে সত্যিকার অর্থে তাদের একটা ভয়াবহ সময় কেটেছে ওইখানে। স্টিভ স্মিথ কেঁদে ফেলেছিলেন, আপনারা দেখেছেন হয়তো। ওয়ার্নারেরও আমরা খুব ভেঙে পড়া চেহারা দেখেছি। এবং তাদের পাশ থেকে কিন্তু সব স্পন্সররা আস্তে আস্তে নিজেদের সরিয়ে নিয়েছেন, যে তারা ওই 2টা নামের সঙ্গে নিজেদের বলবো। এই কারণে সাকিবের ক্ষেত্রে কিন্তু ঘটনাটা তা হয়নি। সাকিব দেখেন, আপনি আগের তুলনায় যদি আপনি বিজ্ঞাপন বাজার বলেন, মানুষের ভালোবাসা বলেন, সেই অর্থে সাকিবের আগের সাকিব আর এই সাকিবের মধ্যে কোনো পার্থক্য নেই। তো সেটা 2টা জিনিস আমি মনে করি। সাকিব বোধহয় আজকে আপনি দেখাননি, আমি এটা পড়ছিলাম কোথাও, সাকিব বোধহয় এক জায়গায় এটা বলেছেন যে মানুষের ভালোবাসা তিনি আবার নতুন করে বুঝেছেন যে মানুষ তাকে কত ভালোবাসে। তো আমি মনে করি সাকিবের হাই টাইম মানে সাকিব বাংলাদেশকে অনেক কিছু দিয়েছেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিনিময়ে বাংলাদেশও সাকিব কম দেয়নি, আমি এটাও সাকিবকে মনে করে দিতে চাই। যদি আমি জানি সাকিব টেলিভিশন খুব একটা দেখেন না, এটা দেখছেন বলে আমার খুব একটা মনে হয় না উনি দেখছেন। তো সাকিবের এই সময়টায় যে মানুষের ভালোবাসাটা পেলেন,
এবং যেটা উল্টা হওয়ার খুব সম্ভাবনা ছিল। কিন্তু এমনি সাকিবকে নিয়ে কিন্তু একটু মানুষ একটু সবসময় এবার কিন্তু বলতে গেলে পুরো সবাই সাকিবকে একটু খচখচানি আছে, সাকিব কি করেছিলেন, সাকিব কেন এটা করলেন, তাহলে কতটুকু ঘটনা ঘটেছিল। তো সব কিছুর পরেও সবাই কিন্তু সাকিবকে মানে সাকিবের পাশে দাঁড়িয়েছেন, সাকিবকে সমর্থন করছেন। তো সাকিব যখন ফিরে আসবেন, আমি মনে করি এটা তার শুধু নিজের জন্য না, এই ভালোবাসার প্রতিদান দেওয়ার একটা দায় কিন্তু তার উপর অলরেডি মানে বর্তিয়েছে। এবং সাকিব যে ধরনের চ্যাম্পিয়ন, আপনি যদি অতীত ইতিহাস দেখেন, সাকিব যেসব বিতর্ক থেকে, যেসব ইনজুরি থেকে যেভাবে ফিরেছেন, হি ইজ এ রিয়েল চ্যাম্পিয়ন। কাজে আমি মনে করি সাকিব আবার ওরকম কিছুই করবেন যেটা আমরা আবার বিস্মিত হয়ে যাব। জি, অবশ্যই আমরাও আশা করি যে তিনি অনেক ভালো প্রতিদান দেবেন, অনেক ভালোভাবে ফিরে আসবেন। এতে আমাদের জন্য ভালো হবে, বাংলাদেশ ক্রিকেট দলের জন্য ভালো হবে, বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো হবে। একটা ছোট্ট বিরতিতে যাই, বিরতির পর আবারও আমরা ফিরবো আলোচনায়। প্রিয় দর্শক, আমরা আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ গ্যালারিতে, এবং আমাদের সঙ্গে আছেন উৎপল শুভ্র, বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক, এবং তিনি ঠিক এই মুহূর্তে রয়েছেন রাজশাহীতে। রাজশাহী থেকে আমরা সরাসরি সংযুক্ত হচ্ছি তার সঙ্গে। উৎপল শুভ্র, আমরা বিরতির আগে কথা বলেছি বাংলাদেশের যেই পাকিস্তান সফর নিয়ে, এবং আমরাও আশা করছি যে আসলে একটি খুব ভালো ফলাফল হবে যে টি-20 সিরিজে বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে। একটু অন্য প্রসঙ্গে যেতে চাই, আমাদের আয়োজনের নিয়মিত অংশ, সেটি হচ্ছে যে ইতিহাসের এই দিনে, অর্থাৎ যে 22শে জানুয়ারি অনেক বিষয় তো ঘটেছিল খেলাধুলার জগতে। যদি কয়েকটি উল্লেখযোগ্য বিষয় আমাদেরকে জানাতেন, আমাদের দর্শকদেরকে। একটা তো ব্যতিক্রমী ঘটনা অলরেডি ঘটে গেল মাহমুদ, সেটা হচ্ছে যে এই অনুষ্ঠানে নর্মালি 12টার খবরের শিরোনাম বলার পরে আপনি এই দিনে আসেন, তখন বলেন যদিও দিনটা পার হয়ে গেছে, এইসব বলে টলে জিনিসটা প্রসঙ্গটা বলেন। আজকে ঘটনাচক্রে আমরা 22শে জানুয়ারির কথা আলাপ করতে পারি। আজকে সময় মতোই আমরা, যদি সম্ভব হয় 22শে জানুয়ারিতে এটা শেষ করে দিতে চাই। আমি জানি না কি বললেন। জি, আমরা আজকে সময় মতোই আর কি এই প্রসঙ্গটা এনেছি, একদম 22শে জানুয়ারির মধ্যেই। হ্যাঁ, তো 22শে জানুয়ারি অনেকগুলো ঘটনা আছে। আজকে আসলে একটু হিমশিম খেতে হয়েছে আমাকে বেছে নিতে। প্রতিদিন তো হয় যে একটা দুইটা জিনিস পিক করি, আজকে বেশ কয়েকটা জিনিস আছে যেগুলা প্রতিটাই মনে করি একটু উল্লেখ করা উচিত। প্রথমে বলি 1970 সালে এই দিনে 22শে জানুয়ারি বেরি রিচার্ডসের টেস্ট অভিষেক হয়েছিল। তো টেস্ট অভিষেক, জন্মদিন, এগুলো তো পারতপক্ষে বলছিলাম গত কয়েকদিন অনুষ্ঠানে যে এগুলো বলতে গেলে তো আসলে প্রতিদিনই তো কোনো না কোনো টেস্ট ক্রিকেটের জন্ম হয়েছে, প্রতিদিনই কারো না কারো অভিষেক হয়েছে। কেন বেরি রিচার্ডসের কথা বলছি, বেরি রিচার্ডস হবে উচ্চারণটা। এই স্ট্যাটিস্টিক্স যেটা পর্দায় দেখাচ্ছেন আপনারা, আবার একটু বড় করে দেখালে ভালো হয়। এইটা থেকেই পরিষ্কার আসলে কেন আমি বেরি রিচার্ডসের কথা বলছি। তো বেরি রিচার্ডস এই দিনে অভিষেক হয়েছে, কিন্তু দেখেন তার টেস্ট কেরিয়ার হচ্ছে 4 ম্যাচ, 7 ইনিংস, 508 রান, 140 সর্বোচ্চ, অ্যাভারেজ 2টা সেঞ্চুরি। অ্যাভারেজটা এখানে নেই, অ্যাভারেজটা হচ্ছে আপনার 72.57। তো তার এই টেস্ট কেরিয়ার আসলে স্থায়ী হয়েছে মাত্র 7 সপ্তাহ। দেখেন 7 সপ্তাহ স্থায়ী হয়েছে, সেটারও কারণ হচ্ছে তখন টেস্ট ম্যাচের মাঝখানে লম্বা গ্যাপ থাকতো, না হলে 4টা টেস্ট খেলার জন্য 7 সপ্তাহ ইদানিং আর লাগে না। তখন টেস্ট ম্যাচের মাঝখানে প্রস্তুতি ম্যাচ হতো, দেখা যেত যে একটা ম্যাচের পরে 2-3টা প্রস্তুতি ম্যাচের পরে আরেকটা টেস্ট ম্যাচ হচ্ছে সিরিজে। বেরি রিচার্ডসের গল্পটা হচ্ছে একদম এই ক্রিকেটের সবচেয়ে আক্ষেপের গল্পের মধ্যে একটা। সেটা কারণটা হচ্ছে যে এই সিরিজের পরেই যে ব্যাটসম্যানটা, তরুণ ব্যাটসম্যান, 4 টেস্টে 508 রান দিয়ে তার কেরিয়ার শুরু করলেন, প্রথম সিরিজে 2টো সেঞ্চুরি করলেন, তার অ্যাভারেজ 72.57, তিনি আর কোনোদিন টেস্ট খেলার সুযোগ পেলেন না। কারণ এই সিরিজটার পরেই দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়ে গেল। যে কারণে নিষিদ্ধ হয়েছিল সেটা নিয়ে আমাদের আসলে কোনো আফসোস থাকা উচিত না। বর্ণবাদের কারণে নিষিদ্ধ হয়েছিল। দক্ষিণ আফ্রিকার ওই বর্ণবাদী নীতি ওইটাই দাবি করেছিল। নিষিদ্ধ হওয়াটা আমি মনে করি একদম ঠিক ছিল। কিন্তু আপনি যদি ওই সময়ের ক্রিকেটারগুলোর কথা ভাবেন, যে বেরি রিচার্ডস চিন্তা করেন, তার কেরিয়ার শুরু করেছেন, তার চোখ ভরা স্বপ্ন, এবং ওই সিরিজটা দক্ষিণ আফ্রিকা শুধু বেরি রিচার্ডস না, ওই দলের প্রায় সবারই আক্ষেপ। আমাদের কোচ ছিলেন এডি বার্লো, সেদিন আমরা গ্রায়াম পোলকের কথা বলছিলাম,
এরকম আর অনেক খেলোয়াড় আছেন যাদের কেরিয়ার আসলে কারোটা শুরু হতে না হতে শেষ হয়ে গেছে, কারোটা মাত্র বিকশিত হচ্ছে এই সময় বন্ধ হয়ে গেছে। এবং যদি আপনি দল হিসেবেও চিন্তা করেন, অস্ট্রেলিয়া যখন দক্ষিণ আফ্রিকা সফরে যায়, যে সিরিজে বেরি রিচার্ডসের ডেবু হয়েছিল, অস্ট্রেলিয়াকে তখন ধরা হতো যে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য টপ টিম, এবং ওই সিরিজটাকে মনে করা হচ্ছিল যে এটা একটা খুব হাড্ডাহাড্ডি লড়াইয়ের সিরিজ হবে। ওই সিরিজে দক্ষিণ আফ্রিকা 4-0 টেস্টে জিতেছিল। তার মানে দক্ষিণ আফ্রিকা তখন ওয়ার্ল্ডের টপ টিম, এবং মানে 4-0 অস্ট্রেলিয়াকে হারানো মানে কি, আপনার দুইটা টপ টিম বলছি আমরা, এক দল 4-0 জিতেছে। তার মানে ওই দল হয়তো অনেক দিন আরও রাজত্ব করতো বিশ্ব ক্রিকেটে। পুরো জিনিসটাই বর্ণবাদের কারণে হয়নি। তো বেরি রিচার্ডস তার টেস্ট ক্যারিয়ার শেষ হয়ে যাওয়ার পরে আর কি করতে পারেন, যে আপনার ফার্স্ট ক্লাস ক্যারিয়ারটা যদি আবার একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে ফার্স্ট ক্লাস ক্রিকেটে তারা 28,000-এর বেশি রান। দক্ষিণ আফ্রিকার ওই দলের যারা ওই নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার, তারা কি করবেন, আর তারা সবাই ইংলিশ কাউন্টিতে খেলেছেন, দুধের সাথে ঘোলে মিটিয়েছেন। দেখেন ফার্স্ট ক্লাসে তার রান 28,358, সর্বোচ্চ হচ্ছে 356, এবং ওইখানে গ্লস্টারশায়ারের পক্ষে খেলেছেন, হ্যাম্পশায়ারের পক্ষে বাংলাদেশের সাবেক কোচ ছিলেন যে ওয়েস্ট ইন্ডিজের গ্রেট গর্ডন গ্রিনিজের সঙ্গে বেরি রিচার্ডসের ওই ওপেনিং পার্টনারশিপ মানে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী ওপেনিং পার্টনারশিপগুলোর একটা। এবং বেরি রিচার্ডসের খেলা যারা দেখেছেন, এই মেইনলি তো কাউন্টিতেই দেখতে হয়েছে, যেহেতু ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেভাবে তিনি খেলতে পারেননি, তারা অনেকেই মনে করেন যে তিনি সর্বকালের সেরা ব্যাটসম্যানদের যদি ছোট্ট তালিকা করি আমরা 5 জন 6 জন 10 জন 8 জন তার মধ্যে রাখেন। আমি অনেকের বিশ্ব একাদশ দেখেছি, অনেক বড় ক্রিকেটার, অনেক বড় বিখ্যাত ক্রিকেট ইতিহাসবিদ, যাদের সর্বকালের সেরা একাদশে তারা বেরি রিচার্ডসকে রেখেছেন। তো বেরি রিচার্ডসের অভিষেকের দিন বলে আমি আজকে এতগুলো কথা বললাম। এরপর যদি আরেকটা বলি, সেটা হচ্ছে সেদিন আমরা আলাপ করছিলাম বিলি বেটস নিয়ে, যে ইংল্যান্ডের পক্ষে প্রথম হ্যাট্রিক। আপনি তো ছিলেন সেদিন আমার সঙ্গে, বলছিলাম যে টেস্ট ক্রিকেটে প্রথম ইংল্যান্ডের কোনো বোলারের প্রথম হ্যাট্রিক করেছিলেন তিনি, 3 দিন আগের কথা মনে হয়। তো ওই ম্যাচেরই আসলে আজকে একটা সমাপ্তির দিন ছিল, ওই 1883 সালে। সেদিন আমি কথাটা বলেছিলাম, এটা আপনার জন্মের সামান্য একটু আগে, আমার জন্মেরও আগে। তো 1883 সালের এই দিনে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে এমসিসিতে টেস্ট ক্রিকেট প্রথম ইনিংস ব্যবধানে কোনো জয় পরাজয় দেখে, যে কারণে এটা ঐতিহাসিক একটা দিন। এই যে বিলি বেটস, তার ট্রেজিক গল্পটা আপনাকে বলেছিলাম, যে অস্ট্রেলিয়ায় একটা ম্যাচের আগে নেটে বোলিং করার সময় বল লেগেছিল তার মুখে, তারপর তার চোখের সমস্যা হয়, তারপর তিনি তার কেরিয়ারই শেষ হয়ে যায়, তারপর তিনি আত্মহত্যার চেষ্টা করেন। তো বিলি বেটসেই এই যে আপনার ইনিংসে যে জিতেছিল ইংল্যান্ড, তার একটা বড় কারণ হচ্ছে আপনার বিলি বেটস, এবং কারণ তিনি 2 ইনিংস মিলিয়ে 7-7 14 উইকেট নিয়েছিলেন। আরেকটা যদি বলি আমি, 1902 সালে, এটা আর কিছুদিন, এটা অনেক দিন আগের কথা, তা 1883 বললে মনে হয় যে খুব বেশি দিন আগের না। ক্লেম হিল এই দিনে আপনার 97 রানে আউট হয়েছিলেন এডিলেডে, আরেকটা অ্যাশেজ সিরিজে। তো ক্লেম হিল হচ্ছে ক্রিকেট ইতিহাসের প্রথম গ্রেট বাঁহাতি ব্যাটসম্যান। এই যে ছবিটা, প্রথম বাঁহাতি ব্যাটসম্যান যদি আপনি বলেন যে প্রথম গ্রেট বাঁহাতি ব্যাটসম্যান হচ্ছে ক্লেম হিল। কিন্তু এই 97 রানে আউট হয়েছেন, এটা আসলে খুব উল্লেখ করার মতো ব্যাপার না, কারণ নারাজ নাইটিজ এর আগেও অনেক ব্যাটসম্যান আউট হয়েছেন। এটা উল্লেখ করার মতো ব্যাপার এই কারণে যে প্রথম ইনিংসে ক্লেম হিল আউট হয়েছিলেন 98 রানে। তো প্রথম ইনিংসে 98, দ্বিতীয় ইনিংসে 97। ঘটনাটা এখানেই শেষ না, আগের টেস্টে তিনি আউট হয়েছিলেন 99 রানে। তো আপনি এটা এত অবিশ্বাস্য একটা বিষয় যে তিনি টেস্ট ক্রিকেটে পরপর 3টে ইনিংস হচ্ছে তার 99, 98, 97। তো এইটা আসলে মানে যেটা ওই যে আমরা অনেকদিনই আলাপ করি যে ক্রিকেটে এমন সব ঘটনা ঘটে যেগুলোর আসলে ব্যাখ্যা খুঁজে পাওয়া কঠিন। তো এটার পরে আমি যেটা যতবার এই গল্পটা বলেছি বা লিখেছি, বললে পরে যিনি শুনেছেন শ্রোতার অবধারিত পাল্টা প্রশ্ন হয়েছে যে তাহলে পরের ইনিংসে তিনি কত করেছেন। তো পরের ইনিংসে তিনি 95 করেননি, দ্যাটস ফর শিওর। একটা সীমা আছে তো, তাই না? একটু চলতেই থাকবে, 95 94 করতে করতে জিরোতে গেলে তো সবসময় তো আর ক্রিকেট রহস্য করে, কিন্তু রহস্যের একটা সীমা থাকে। তো ক্লেম হিলের এই কারণে এটা উল্লেখযোগ্য ঘটনা যে তার একদম মানে কি বলবো, মানুষের ক্রম উন্নতি হয়, তার ক্রমানুভূতি হয়েছিল, ক্রমাবনতি তো কথাটা, জি, 99, 98, 97। তা আমি মনে হয় ইতিহাসে খুব ভারাক্রান্ত হয়ে যাচ্ছি, এবার একটু সাম্প্রতিক ঘটনা বলি। মানে সাম্প্রতিক বলতে 1883 আর 1902 যদি বলি, সেই তুলনায় খুবই সাম্প্রতিক 1987 সালের ঘটনা। সেটা হচ্ছে অস্ট্রেলিয়ায় তখন একটা ট্রাই সিরিজ হতো, বেনসন এন্ড হেজেস ওয়ার্ল্ড সিরিজ। ওইটাই ছিল, 3টা দেশ অস্ট্রেলিয়া থাকতো, সঙ্গে 2টা দেশ যোগ হতো। তিনি সেটা প্রমাণ করেছিলেন 9 মাস পরেই বিশ্বকাপে,
1927 সালে যে উপমহাদেশে যে বিশ্বকাপ হলো, সেইখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবার একই পরিস্থিতিতে তিনি কোর্টনি ওয়ালশের শেষ ওভার থেকে আবার 18 রান নিয়ে ইংল্যান্ডকে জিতিয়ে দেন। আজ আমার এই দিনের ভান্ডার এখানেই শেষ। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আবারও আপনার সঙ্গে কথা হবে এবং অসংখ্য ধন্যবাদ উৎপল শুভ্র, সেই সুদূর রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আবারও কথা বলবো আপনার সঙ্গে। জি প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের নিউজ গ্যালারি।